একজন মা, একটা বালিশ আর ৫ মিনিটের মধ্যে নিভে গেল ৮ বছরের একটি জীবন। এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এটা কোনো গল্প না, এটা একটা প্রশ্ন আপনার জন্য। ৫ ফেব্রুয়ারি ২০২৩ বেলা ১১টা ৪৪ মিনিটে দেখা যায় ঢাকার পশ্চিম ধানমন্ডির ৩২/১ নম্বর বাসার ভাড়াটিয়া রেশমা খাতুন তার একমাত্র ছেলে সায়েমকে নিয়ে সে বাসায় ঢুকছে। সায়েমের হাতে তখন একটা চিপসের প্যাকেট ছিল। বেশ মনের আনন্দেই সায়েম চিপস খেতে খেতে নিজের মায়ের সাথে বাসায় ঢোকে। এর ঠিক ২ ঘন্টা পর ২টার দিকে রেশমাকে আবার বের হতে দেখা যায়। বের হয়ে রেশমা ঠিক তার পাশের বাসার প্রতিবেশী নার্গিস আক্তারের কাছে যায়। নার্গিসকে গিয়ে তিনি বলতে শুরু করেন তার ছেলে ঘুমিয়েছে, কিন্তু এখন আর কোনো সাড়া শব্দ বা নড়াচড়া হচ্ছে না, সে কোনো কথাও বলছে না। নার্গিস তাকে বোঝায় হয়তো ছেলে গভীর ঘুমে আছে, ভালো মতো ডাক দাও, উঠে যাবে। কিন্তু রেশমা আবারও কাঁদতে কাঁদতে বলে যে সে সব কিছুই করেছে, কিন্তু তার ছেলে সায়েম কিছুতেই নড়াচড়া করছে না। রেশমার এই কান্না দেখে প্রতিবেশী নার্গিস আক্তার নিজেই রেশমার বাসায় এসে দেখে বিছানায় সায়েমের পড়ে আছে। সে হাত দিয়ে ধরে দেখে একদম ঠান্ডা, কোনো শ্বাস প্রশ্বাস কিছুই চলছে না। এই সব কিছু দেখে রেশমাকে বলে যে তোমার ছেলে। এটা শুনে রেশমা তাকে জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে শুরু করে। আর এই কান্নার শব্দে আশেপাশের আরো প্রতিবেশীরা বাসায় চলে আসে। রেশমা বারবার বলতে থাকে, এখন আমি ওর বাবাকে কি বলবো, আমি ওর বাবাকে কি বলবো। তখন প্রতিবেশীদের থেকে একজন কল করে সাইমের বাবা মাহবুবুল ইসলামকে জানান। মাহবুবুল ইসলাম পেশায় একজন বাস ড্রাইভার, মাঝে মাঝে প্রাইভেট কার চালায়। প্রতিবেশীরা মাহবুবকে ফোন করে বলে যে আপনার ছেলের একটু সমস্যা হয়েছে, দ্রুত বাসায় আসুন। মাহবুব তখনও জানতো না যে তার ছেলের আসলে কি সমস্যা হয়েছে। নিজের একমাত্র ছেলেকে সে অনেক ভালোবাসত, তাই ছেলের সমস্যার কথা শুনেই সাথে সাথে নিজের কাজ ফেলে সে বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসে নিজের ছেলের দেখেই স্ত্রী রেশমার মতোই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ছেলের মৃত্যু জড়িয়ে কাঁদার সময় খেয়াল করে তার ছেলের পাটা বাঁকা, নাকে জমাট আর মুখে আর গলায় আঘাতের চিহ্ন। মাহবুবের মাথায় তখন চলে আসে এক ভয়ঙ্কর চিন্তা, তার ছেলেকে কি কেউ আঘাত ফেলেছে। তাই সন্দেহের তীর প্রথমেই যায় তার নিজের স্ত্রীর দিকে। মাহবুব বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে কিভাবে হয়েছে, কিন্তু রেশমা তাকে বলে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে। তখনই মাহবুব খেয়াল করে রেশমার নিজের হাতেও বেশ কিছু নখের আঁচড়ের দাগ আছে। এবার আর মাহবুবের বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে। এই ভাবনার সাথে সাথে মাহবুব পুলিশকে কল করে। পুলিশ আসতেই মাহবুব পুলিশকে বলতে শুরু করে যে রেশমাই তার ছেলে সায়েমকে হত্যা করেছে। কিন্তু কেউ কিভাবে বিশ্বাস করবে যে মা তার সন্তান, বুঝতে পারেন? কারণ মাকেই আমরা আমাদের সব থেকে বেশি আপন করি। পুলিশও এ কথা মানতে চায়নি, কিন্তু অভিযোগটাও বাইরের কেউ করছে না, অভিযোগ করছে সন্তানেরই আপন বাবা। পুলিশ বাসার বাইরের লাগানো সিসিটিভি ফুটেজ চেক করে। দেখা যায় ১১টা ৪৪ মিনিটে, অর্থাৎ রেশমা সায়েমকে নিয়ে বাসায় ঢোকার পর ২টার মাঝে রেশমা ৮-১০ বার বাসা থেকে বের হয়েছে, আর আশপাশটা কয়েকবার চেক করে আবারও বাসায় ঢুকে গেছে। এই ১১টা থেকে ২টার মাঝে অন্য একটা মানুষও বাসায় বের হতে বা ঢুকতে দেখা যায়। পুলিশের কাছে তখন স্পষ্ট হয়ে যায় সায়েমকে খুন করা হয়ে থাকলে এটা রেশমা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। আর তাই সায়েমের গায়ে আঘাতের দাগ, রেশমার গায়ে নখের আঁচড় অনেকটা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। পুলিশ মাহবুবকে সাথে নিয়ে এবার রেশমাকে জেরা করতে শুরু করে। রেশমা বুঝে যায় যে সে ধরা পড়ে গেছে, আর এখানেই বেরিয়ে আসে আসল সত্যটা। রেশমা বলে সে সব কিছুই বলবে, তবে মাহবুবকে যেন ঘরের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তার সামনে সে কোনো কথা বলতে পারবে না। পুলিশের অনুরোধে মাহবুব বাসার বাইরে চলে যায়। রেশমা তখন পুলিশকে বলে বাসায় আসার পর তার ছেলে গোসল করেই ঘুমিয়ে পড়ে, আর এই ঘুমের মাঝে সে তার ছেলেকে বালিশ চাপা দিয়ে ৫ মিনিট পর্যন্ত রাখে। ৫ মিনিট পর তার মায়া হচ্ছিল, তাই সে তার ছেলেকে ছেড়ে দেয়। কিন্তু ততক্ষণে তার ছেলে অলরেডি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। এখন প্রশ্ন আসে, কেন একজন মা তার ছেলেকে এমন নৃশংসভাবে বালিশ চাপা দিয়ে তুলবে? অপরাধ বিজ্ঞান অনুযায়ী প্রতিটা ক্রাইমের পেছনে একটা মোটিভ থাকে। মোটিভ ছাড়া সাধারণত কোনো ক্রাইম হয় না, কোনো ক্রিমিনাল হয় না, যদি না সেই ক্রিমিনালটা সাইকোপ্যাথ হয়। সাধারণত সাইকোপ্যাথের তেমন একটা মোটিভ থাকে না। একজন মায়ের তার সন্তানকে করার পেছনে কি মোটিভ থাকতে পারে? তবে কি রেশমা সাইকোপ্যাথ?
সময়টা তখন 2014 বা 15 সালের মাঝামাঝি। বাস ড্রাইভার মাহবুব তখন নিজের পরিবারের সম্মতিতে সালমা নামের একটা মেয়েকে বিয়ে করে। মাহবুব এবং সালমার সংসারে জন্ম হয় এক ছেলের। মাহবুব আর সালমা নিজেদের এক ছেলেকে নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছে। স্বামী স্ত্রীর মাঝে কখনো কোনো সমস্যা ছিল না, খুব সুন্দর দাম্পত্য জীবন কাটছিল তাদের। কিন্তু এই সুখের দিন খুব বেশি দিন থেকে হঠাৎই সালমা জন্ডিস রোগে আক্রান্ত হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সালমা জন্ডিসের কারণে এই দুনিয়ার মায়া ত্যাগ করে। নিজের একমাত্র ছোট ছেলেকে নিয়ে মাহবুব তখন একদমই অসহায় হয়ে পড়ে। পেশা যেহেতু ড্রাইভার, তাই সারাদিন তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। আর সারাদিন একা ছেলেটাকে দেখে রাখার মতো তার কাছে কোনো মানুষ নেই। কি করবে বুঝতে না পেরে মা ও তার ছেলেকে দিয়ে আসে তার আপন বোনের কাছে। কিন্তু ছেলে কিছুতেই বাবাকে ছাড়া থাকতে পারে না। ফুপুর কাছে সে সারাদিন কাঁদে, সে তার বাবার কাছে যেতে চায়। কয়েক মাসের মধ্যেই আবার ছেলেকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে হয়, কিন্তু নিজের কাছে তো রাখা যায় না, কারণ তার কাজের কারণে সারাদিন তাকে বাইরে থাকতে হয়। সারাদিন তার ছেলেকে দেখে রাখবে কে? মাহবুবুল সিদ্ধান্ত নেয় আরেকটা বিয়ে করবে। সে বিয়ে করে সালমারই আপন খালাতো বোন রেশমাকে। কিন্তু যখন বিয়ে করে তখন রেশমার অলরেডি একটা সন্তান ছিল, অর্থাৎ সে ছিল আগে থেকেই বিবাহিত। কিন্তু কোনো এক কারণে তার স্বামীর তার সাথে ডিভোর্স হয়ে যায়, আর তার নিজের সন্তান তার সাথেই থাকে। রেশমাকে বিয়ে করার সময় রেশমা আর মাহবুব একমত হয় যে দুজন দুজনের সন্তানকে স্বাভাবিকভাবেই মেনে নেবে এবং নিজেদের সন্তানদের মতোই দেখবে। এই শর্তেই তারা দুজন বিয়ে করে। শুরু হয় রেশমা আর মাহবুবের নতুন সংসার। এই সংসারও তার আগের সংসারের মতোই বেশ সুন্দরভাবেই চলছিল। স্বামী স্ত্রীর মাঝে কখনো কোনো ঝামেলাও হয় না। কিন্তু মাহবুব তার আগের স্ত্রীকে ভুলতে পারে না। সালমার কথা সব সময় মনে পড়ে। সালমার শেষ ইচ্ছে ছিল সে তার ছেলেকে কোরআনের হাফেজ বানাবে। তাই তার স্ত্রীর ইচ্ছে রাখার জন্য ছেলেকে সে মাদ্রাসায় ভর্তি করে। প্রতিদিন নিয়ম করে তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসে। ছেলে যখন যা চায় তাই সে কিনে দেয়। ছেলেকে এক কথায় অসম্ভব রকমের ভালোবাসে। কাজ শেষে বাড়িতে ফিরেও পুরোটা সময় ছেলের সাথে কাটায়। এমনকি রাতে বাড়িতে ফিরেও সে ছেলেকে তার বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়। এদিকে রেশমা আর মাহবুবের সময় পায় না। রেশমা তার নিজের সন্তানকে তখনও নতুন সংসারে আনেনি। সংসার শুরু হয়েছে মাত্র 3 মাস। হয়তো ভেবেছিল যে একটু অ্যাডজাস্ট করলে পরে এক সময় তার ছেলেকে পার্মানেন্টলি নিয়ে আসবে তার কাছে। কিন্তু এর মাঝে একবার রেশমা তার সন্তানকে ঢাকায় এনেছিল কয়েকটা দিনের জন্য। তখন মাহবুবকে তাকে একটা জামা কিনে দিতে বলেছিল, কিন্তু মাহবুব হাতে টাকা নেই বলে জামা কিনে দেয়নি। অর্থাৎ মাহবুব মুখে মুখে রেশমার আগের সন্তানকে মেনে নিলেও হয়তো মন থেকে সে তখনও তাকে মেনে নিতে পারে। এই জামা না কিনে দেওয়াটাই রেশমার কাছে খুব খারাপ লাগে। সে আবার তার সন্তানকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুদিন পর দেখা যায় মাহবুবের ছেলে তার কাছে একটা পাঞ্জাবি চায়। সে বলে পাঞ্জাবি পরে মাদ্রাসায় যাবে আর তার মায়ের জন্য দোয়া করবে, এতে তার মা আবার তার কাছে ফিরে আসবে। আসলে মাহবুবের মতো তার ছোট ছেলেটাও তার মাকে ভুলতে পারে। আর রেশমার ও সাইমের প্রতি আচার ব্যবহার খুব একটা ভালো ছিল না, কারণ প্রতিবেশীদের থেকে রিপোর্ট পাওয়া যায় যে রেশমা প্রায় মাহবুবের ছেলের সাথে দুর্ব্যবহার। মাঝে মাঝে সে শারীরিক আঘাত করত। ছেলের প্রতি মাহবুবের এই বেশি ভালোবাসা রেশমার কাছে খুব বিরক্ত হয়। মাহবুব সারাদিন বাইরে থাকতো আর বাড়ি এসেও সে তার ছেলের সাথে শুত। এমনকি ঘুমানোর সময়ও যখন ছেলেকে বুকে নিয়ে ঘুমাতো, রেশমা মাহবুবের কাছাকাছি যাওয়ার সুযোগটাই তখন পেত না। তার উপর রেশমার নিজের সন্তানের প্রতি মাহবুবের এই বৈষম্যমূলক আচরণটা রেশমার মনে একটা জেদ তুলে। আর এই জেদের বলি হয় 8 বছরের মাসুম বাচ্চা সাইদ। 5 ফেব্রুয়ারি দুপুরবেলা ঘুমের মাঝে নিজের জেদকে কন্ট্রোল করতে না পেরে বালিশ চাপা দিয়ে সাইদ। রেশমা আদালতে তার সব দোষ স্বীকার করেছে, আর তার শাস্তি হবে হয়তো বা যাবজ্জীবন বা ফাঁসি। এই গল্প এখানেই শেষ নয়, শেষ হয় না, কারণ কিছু প্রশ্ন থেকে যায় যার উত্তর হয়তো কখনো কোনো আদালতও দিতে পারে না। একটু ভেবে দেখুন, একজন মা কি শুধু হিংসা আর অবহেলার কারণে নিজের সন্তানের জীবন শেষ করতে পারে? নাকি রেশমার ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এমন এক মানসিক অন্ধকার যেটা কেউ সময় মতো বুঝতে পারেনি? মাহবুব যদি শুরু থেকেই 2 সন্তানের প্রতি সমান আচরণ করত, তাহলে কি এই ট্র্যাজেডি এড়ানো যেত? নাকি সমাজে সৎ মা শব্দটার সঙ্গে জড়িয়ে থাকা চাপ, হিংসা আর তুলনাই এই শিশুটার আসল কারণ? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, একটা শিশুর নিরাপত্তা আসলে কার হাতে সবচেয়ে বেশি থাকার কথা? বাবার, মায়ের, নাকি আমাদের সবার? আপনার কি মনে হয়?
এটা কি ঠান্ডা মাথার পরিকল্পিত নাকি দীর্ঘদিন জমে থাকা মানসিক নির্যাতনের বিস্ফোরণ? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ কোনো কোনো গল্প শুধু শোনার জন্য নয়, ভাবার জন্য। এমন আরও সত্য ঘটনা জানতে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।